দেশের যারা কর্তাবিক, যাদের একটু হাসি, একটু কান্না, একটু রাগের উপর দেশের সাধারণ মানুষের ভাগ্যের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, সেই লোকগুলো ঈদ কেমন করলো, ঈদের দিন তারা কেমন আচরণ করলো, পরস্পরের সঙ্গে তারা কতটুকু মিলিত হতে পারলো, এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে খেয়াল করি। কারণ আমরা মনে করি তারা যখন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, তখন আমাদেরও কিছু সম্ভাবনার সুযোগ থাকে। তো সেগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, কেমন দেখলেন? ঢাকা শহরের আমি জন্ম থেকে বাসিন্দা। তো আমি যেটা দেখলাম সেটি হচ্ছে যে ঢাকা শহর থেকে অনেক লোক বের হয়ে যাওয়ার পরেও কিছু কিছু জায়গাতে যানজট হয়েছে, কারণ যেখানে সবুজ আছে কিংবা একটু বিনোদনের বা ঘোরাঘুরির একটা জায়গা আছে সেখানে প্রচুর মানুষ চলে গিয়েছেন। যেমন আমি সংসদ ভবনের আশেপাশে আহ চন্দ্রিমা উদ্যান বলে যে জায়গাটা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার যেখানে, তার আশেপাশে অনেক মানুষ গিয়েছে এবং তারা সেখানে হাঁটাহাঁটি করছে এবং এত বেশি লোক যে সেখানে যানজট তৈরি হচ্ছে। কিছু কিছু পয়েন্টে ব্যাটারি রিক্সার উল্টাপাল্টা আচরণের কারণেও যানজট তৈরি হচ্ছে। তবে পেট্রোল পাম্পগুলিতে লাইন ছিল না, এর কারণ হচ্ছে ঈদের আগের দিন রাতে অধিকাংশ গাড়িতেই তারা ফুল ট্যাঙ্ক করে দিয়েছেন, যে কারণে পেট্রোল পাম্পগুলিতে লাইনের পরিমাণ কমেছে। তারপরও রেশনিং কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, কারণ আমি আজকে একজনকে দেখেছি, তিনি পেট্রোল পাম্পে লাইন দিয়ে আবার তেল নিতে তিনি গিয়েছেন। আর এর বাইরে যেটি আমি উপলব্ধি করেছি সেটি হচ্ছে ঢাকা শহরটা বেশ সুন্দর, এবং ঢাকা শহরের ফুটপাতগুলি বেদখল হয়ে থাকে বলে এবং বাজারগুলির সামনে রাস্তায় বাজার বসে, সেই কারণে আমরা ঢাকা শহরে অনেক সুবিধা দিয়ে আমরা উপভোগ করতে পারি না। আমি তো ঢাকা শহরে জন্মেছি, পুরনো ঢাকায় থেকেছি ছোটবেলায়, তারপরে নতুন ঢাকায় এসেছি, এবং এই যে ঢাকা শহরের পরিবর্তনটা আমি চোখের সামনে দেখেছি। তো এই পরিবর্তনটা আসলে ঢাকা শহরকে ধ্বংস করে ফেলছে, এটা আমি উপলব্ধি করেছি আবারও। কারণ মানুষের চাপে বিপর্যস্ত হয়ে ঢাকা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে মানুষ নাই, সেজন্য ধুলা, ধোঁয়া, ঢাকা শহরের ময়লা হওয়া, দুর্গন্ধযুক্ত এলাকাগুলি এই 2-3 দিনের মধ্যে দুর্গন্ধ কমে গিয়েছে। আহ, এই ব্যাপারটা উপলব্ধি করেছি। তবে যেটি ঘটেছে, মানুষ কমে যাওয়াতে জনপ্রতি মশার পরিমাণ বেড়েছে। মানে আগে 3 কোটি লোকের জন্য যে মশা ছিল, এখন মনে করেন 1 কোটি লোকের জন্য সেই মশা। এবং ঢাকা শহরের যে 12টা বাজিয়ে গিয়েছেন এই প্রশাসক মেয়র ইউনূস আমলের, আহ, সেটা উপলব্ধি করেছি। উনি তো মশা মারেনি নাই, এখন নতুন মেয়র প্রশাসক এসেছেন, সেই নতুন প্রশাসক মেয়র কি করেন এটা দেখার ইচ্ছা আমার ঈদের পরে। আমি একটু একটু ঠিক রাজনীতি নয়, বাট একটু মানুষের মানে আচরণগত কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা গত ঈদে দেখেছি যে জাতীয় ঈদগাতে ডক্টর ইউনূস সাহেব এসেছিলেন, কিন্তু আমরা এর আগের বছরগুলোতে সবসময় দেখতাম জাতীয় ঈদগাতে রাষ্ট্রপতি অবশ্যই আসতেন, উনি ঈদগাতে নামাজ পড়তেন, এবং সেখানে যারা নাকি সরকারের প্রধানত সরকারের সিনিয়র মন্ত্রীরা থাকতেন। তো আমরা গতবার ডক্টর ইউনূসকে একাই দেখেছি, ওনার সঙ্গে ওই সময় যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি আসতেন না, নাকি আসতে উনি বলেছেন নাকি আসতে দেওয়া হতো না। এবার আমরা দেখলাম রাষ্ট্রপতি এসেছেন এবং প্রধানমন্ত্রী এসেছেন, তাদের মধ্যে বেশ কোলাকুলিও হলো। এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লেগেছে? এটি বিরল দৃশ্য, কেননা বহুদিন যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন নারী। 91 সালের পর থেকে কোনো পুরুষ তো প্রধানমন্ত্রী হন নাই। তো যে কারণে একই ঈদগাতে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির। প্রধান উপদেষ্টার সময় সুযোগটা তৈরি হয়েছিল, কিন্তু প্রধান উপদেষ্টা এক রাজকীয় চেয়ারে বসে, পাশে টেবিল রেখে, পানির বোতল রেখে, আহ এমনকি পেছনে তার পাহারাদার লোকজনও ছিল, এবং তিনি সেইভাবে নামাজ পড়েছেন, রাষ্ট্রপতিকে আসতে দেন নাই। মহামান্য রাষ্ট্রপতি সেটা কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন। তো তার এই কারণে আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় দৃশ্যটা দেখতে পারি নাই। কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছেন, এবং তারা মুসলিম হিসেবে একে অন্যকে আলিঙ্গন করেছেন। এই আলিঙ্গন কিন্তু প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির আলিঙ্গন না, এটা হচ্ছে ঈদের নামাজে সকল মুসলিম সমান, এবং সেইখানে যে কারোর সঙ্গে আলিঙ্গন একজন মুসলিম করবে আরেকজন মুসলিমের সাথে, যে কোনো ব্যক্তি মর্যাদা কিংবা আর্থিক অবস্থান কিংবা বংশগৌরব কিচ্ছু সেখানে থাকে না। তো সেই হিসেবে এটা আমার ভালো লেগেছে
যে তারা মুসলিম হিসেবে একই ঈদগাতে নামাজ আদায় করেছেন এবং তারা একে অন্যের সঙ্গে যে আমরা যেটা করি মুলাকাত করেছেন, মুসাফা করেছেন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে একজন পুলিশ তাকে স্যালুট দিয়ে তারপরে তার সঙ্গে আলিঙ্গন করছে। এই দৃশ্যগুলি ভালো লাগে, কারণ রাজনীতিবিদরা যদি মানুষের কাছে আসেন, ক্ষমতা তো মানুষকে দূরে ঠেলে, এবং ক্ষমতা একটা দেয়ালের মতো। সাধারণ মানুষের সঙ্গে ক্ষমতাবানদের একটা পার্থক্য ক্ষমতা নিজেই তৈরি করে দেয়। তো সেই জায়গাতে অন্তত কিছু মানুষ সুযোগ পেয়েছেন, এত ব্যবধানে, ক্ষমতার ব্যবধানটা চিন্তা করেন, এত ব্যবধানের মানুষের সঙ্গে তারা আলিঙ্গন করতে পারছেন। এবং যেটা ট্রু এসেন্স অফ ব্রাদারহুড, এই যে আমরা বলি সকলেই ভাই ভাই, সকলেই ভাই বোন, সেটার যে মূল চেতনা, সেই জায়গাটা আমরা উপলব্ধি করেছি। আপনি কি মনে করতে পারবেন, অথবা আপনি কি খেয়াল করেছেন কোথাও যে আমাদের গতবার ঈদের নামাজের সময় আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস ছিলেন, এবার ডক্টর ইউনূস ঠিক কোথায় ঈদের নামাজটা পড়েছেন, আপনি কি জেনেছেন? না, জানি নাই। আমি এই বিষয়টা স্টেটাসও দিয়েছিলাম। আমি আশা করেছিলাম তিনি যেহেতু চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছিলেন, এটা কিন্তু রোহিঙ্গাদের ভাষা না, এটা চট্টগ্রামের ভাষা। রোহিঙ্গারা আরাকানি ভাষায় কথা বলে। রোহিঙ্গাদের যে ভাষাটা, তার সঙ্গে চট্টগ্রামের ভাষার অনেক মিল আছে, যে কারণে তারা চট্টগ্রামের ভাষা বোঝে। তো তিনি চট্টগ্রামের ভাষায় একটা বক্তৃতা দিয়ে রোহিঙ্গাদেরকে আশা প্রকাশ করেছিলেন যে তারা তাদের ওইখানে আরাকানি নামাজ পড়বে, এবং তিনি এরকমও বলেছিলেন যে তাদের সঙ্গে তিনিও নামাজ পড়বেন। আমি পুরো বক্তৃতাটা শুনেছিলাম, কোন একটা জায়গায় এটাও বলেছিলেন বলে আমার যতটুকু স্মৃতিশক্তি বলে। আমি আশা করেছিলাম অন্তত তিনি যে আশাটা দিয়েছিলেন, সেই আশাটা না হলেও উনি অন্তত রোহিঙ্গাদের সাথে গিয়ে নামাজটা পড়বেন। কারণ তিনি তো বলেছিলেন যে তারা নিজ দেশে ফিরে যাবে। তো নিজ দেশে ফিরে যাবে, একজনকেও উনি পাঠাতে পারেন নাই। এবং সারাক্ষণ ওনার অন্তর্বর্তী সরকার মিথ্যাচার করেছে। প্রথমে বলেছিল তারা ফিরে যাবে, তারপরে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। নিজেকে খেলোয়াড় দাবি করেছিলেন, যে কত বড় খেলোয়াড়, বাংলাদেশও এখন খেলোয়াড়ের জায়গায় পৌঁছেছে। এতদিন নাকি বাংলাদেশ খেলাতে যেতে পারে নাই, বাংলাদেশ এখন খেলোয়াড়ে পরিণত হয়েছে, এটা উনি বলেছিলেন একটা বক্তৃতায়, একটা বক্তব্যে। এবং তারপরে এই গুতেরে, যে এই যে আহ, জাতিসংঘের মহাসচিব, উনি নাকি এখানে এসে রোজাও রেখে ফেলেছিলেন। অমুসলিম কি করে রোজা রাখে ব্যাপারটা বুঝি না। উপবাস হবে অমুসলিম যদি রাখে, আর মুসলিম রাখে রোজা, দুইজনের তো একই ধর্ম না। কিন্তু উনি বললেন যে উনি রোজাও রেখেছেন, এবং সরকারের পয়সা খরচ করে ওখানে ইফতার খাওয়ানো হয়েছিল আমি যতদূর জানি, এবং একটা বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল। এত কিছু করার পর উনি একজন তো রোহিঙ্গা না, অর্ধেক রোহিঙ্গা ফেরত পাঠাতে পারেন নাই। উল্টা আরো নাকি 1.5 লক্ষ ঢুকেছে, উনি ঢুকিয়েছেন আরো 1.5 লক্ষকে। এবং ঢুকিয়ে তারপর উনি যে তার কথা রাখতে পারলেন না, আমি আশা করেছিলাম অন্তত তিনি নিজে গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে নামাজ আদায় করবেন। কিন্তু উনি কোথায় নামাজ আদায় করেছেন আমরা জানি না। ইনফ্যাক্ট আপনাকে আমি পাল্টা একটা প্রশ্ন করি, উনি এই গত অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগে উনি কোথায় নামাজ আদায় করতেন? উনি কোন মসজিদে যেতেন, কিংবা কোথায় নামাজ আদায় করতেন, বা আদৌ নামাজ উনি আদায় করতেন কিনা ওই সময়টাতে এই ঈদগাহে, এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, ওনার টুপি পরা কোনো ছবি আমি উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগে কোথাও দেখি নাই। ওনার কোথাও নাই। কিন্তু সারা পৃথিবীতে উনি কিন্তু নিজেকে মুসলিম হিসেবে যে খুব একটা পরিচয় দিতেন তাও না। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে হঠাৎ তিনি বেশভূষায় হালকা পরিবর্তন এনেছিলেন। এইগুলি আসলে ইজ এ গুড সেলসম্যানশিপ। ইট ইজ এ গুড সেলসম্যানশিপ। আমরা খেয়াল করেছি গতবার ঈদে উনি যখন ঈদের জামাত পড়তে এসেছিলেন, আহ তখন নাকি অনেকে বলেছিলেন যে উনি যেন 5 বছর থাকেন, এবং দাবি উঠেছিল। তো এই হ্যাঁ, আমরা ধরনের কোনো স্লোগান দাবি, দিতেও দু একজনকে দেখেছি, হ্যাঁ, খুব দৌড়ে আসছিলেন, উনি এবং এর ভিডিও এবার করা হচ্ছিল। যখন বলে তখন আবার ভিডিও করার জন্য লোক রেডি ছিল। ওনার প্রেস সেক্রেটারি একদম নিজেই বিভিন্ন সময় ওনার ওই যাওয়া আসা হাঁটা চলার দৃশ্যগুলি ভিডিও করতেন। তো উনি তো এবার ঈদগাহেও আসতে পারতেন। উনি তো আর কারোর প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তাই না? এবং ওনার সঙ্গে তো তারেক রহমানের সম্পর্ক খুব ভালো। তারেক রহমানের সঙ্গে উনি দেখাও করেছেন এবার যে যমুনায়, যে তো উনি তো ঈদগাহেও আসতে পারতেন সবার সঙ্গে নামাজ পড়ার জন্য, মহামান্য কারণ দেশের ভালো। রাষ্ট্রপতি, জি, মহামান্য রাষ্ট্রপতি একটা মোড়ায় বসেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন। কিন্তু জোবরা গ্রামে মোড়া বিক্রেতাদেরকে ঋণ দেওয়া ভদ্রলোক কিন্তু মোড়ায় বসেন না, সেটা উপলব্ধি করলাম। উনি কিন্তু বিরাট একটা চেয়ার নিয়ে এসেছিলেন গতবার যখন ঈদগাহে এসেছিলেন, বিশাল চেয়ার।
হ্যাঁ, তো এইবার তো মাননীয় প্রধানমন্ত্রী বসেছেন সাধারণভাবে, উনি যেহেতু ফিজিক্যালি ফিট, উনি বসেছেন নামাজের আসনে, কিন্তু ওনার পাশে রাষ্ট্রপতি বসেছেন একটা মোড়ায়। তো হতে পারে ক্ষুদ্র ঋণ দিয়ে যে মোড়াটি বানানো হয়েছিল সেই মোড়ায় মহামান্য রাষ্ট্রপতি বসেছেন, কিন্তু এই ক্ষুদ্র ঋণের মোড়ায় কিন্তু ক্ষুদ্র ঋণের জনক বসে না। হ্যাঁ, এটা হচ্ছে একটি উপলব্ধি আমার। আর হচ্ছে ওনার গতবারের ঈদগাহে আপনার নিশ্চয় মনে আছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ তরুণ উপদেষ্টাদেরকে ডানে বামে তিনি দাঁড় করিয়েছিলেন। সেই রকম অবস্থাটা এবার দেখলাম না। অন্তত তাদের একজন দুজনকে সাথে নিয়ে উনি যদি ঈদগাহে আসতেন, ভালোই লাগতো আমাদের কাছে, খারাপ ভালো লাগতো না। তবে উনি তো উনি উনি পরবর্তীতে হয়তো গিয়েছেন যমুনায় কোথাও, গিয়েছিলেন। উনি হয়তো কোথাও গিয়েছেন। উনি উনি কিন্তু পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, সৌজন্য বিনিময় করার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য যমুনায় গিয়েছিলেন। এবং একটা ভিডিও দেখলাম যমুনায়, যে উনি বিস্ময়ের সঙ্গে বলেছেন যে এত লোক, এটা তো আমি আসলে ধারণা করিনি। তো প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে এবার শুনেছি অনেক লোকজন গিয়েছিলেন, অনেককে দাওয়াত করা হয়েছিল। আবার অনেককে দাওয়াত করা পাওয়া সত্ত্বেও ভিড়ের কারণে ঢুকতেও পারেনি। আমাদের এক বন্ধু মুস্তফা ফিরোজুরি বলেছেন, উনি লিখেছেন যে উনি নাকি দাওয়াত পেয়েছিলেন, গিয়েছিলেন ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত, তারপরে নাকি এত ভিড় ছিল যে উনি আর যেতে পারেননি। তো এত লোকের সঙ্গে প্রধানমন্ত্রীর এই যে সম্মেলনটা, একসঙ্গে মিলিত হওয়া, এটাকে আপনি কেমন ভাবে দেখবেন? প্রধানমন্ত্রী তো একজন রাজনৈতিক ব্যক্তি, এবং তার জনপ্রিয়তা এবং তার কাছে মানুষের যে অ্যাক্সেস বা প্রবেশাধিকার, সেটা তো সাধারণ একজন ব্যক্তির মতো হবে না। এবং প্রধানমন্ত্রী খুবই চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, যেটা আমি লক্ষ্য করেছি। তো সেই কারণে তার ওখানে ভিড় হয়েছে, বহু মানুষ তার সঙ্গে দেখা করতে পেরেছে, এটাই হওয়ার কথা স্বাভাবিকভাবে। বরং এটাই অস্বাভাবিক ছিল যে কোটি কোটি মানুষকে ঋণ দিয়ে দারিদ্র মুক্ত করার যে পরিকল্পনাকারী, যার কথা ছিল, উনি নোবেল প্রাইজ পাওয়ার পর উনি বলেছিলেন যে দারিদ্র ঘরে চলে যাবে 2020 সালের মধ্যে। আমরা দেখলাম যে 2020-21 সালের মধ্যে দারিদ্র জাদুঘরে যাওয়ার কথা ছিল। আমি দেখলাম যে উনি নিজেই জাদুঘরের মতো একটা জায়গায় গিয়ে ঢুকে পড়লেন এবং ওইরকম একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে আমাদের প্রধান উপদেষ্টা হয়ে বসে পড়লেন। কিন্তু দারিদ্র তো জাদুঘরে যায়ই নাই, উল্টা তার শাসনামলে দারিদ্র বেড়েছে, এটা ঘটেছে। তো উনি মানুষের সঙ্গে দেখা করেন নাই, উনি ব্যস্ত থাকতেন মূলত ওনার লোকজনের সাথে দেখা করার জন্য। উনি যাদেরকে পছন্দ করেন উনি তাদেরকে নিয়ে চলেছেন। উনি মোটেও জনগণের কাছে যাওয়ার বা জনগণকে পাত্তা দেন নাই, তিনি জনগণের মতামতকে উনি তোয়াক্কা করেন নাই। এবং উনি যেটা করেছেন, উনি ওনার ওইখানে যেতে সবার অনুমতি লাগতো, কিন্তু এনসিপির নেতাদের কোনো অনুমতি লাগতো না, তারা হাঁটতে হাঁটতে সেখানে ঢুকে পড়তো। আমরা সেটা দেখেছি। তো উনি তো মূলত আসলে প্রধান উপদেষ্টা ছিলেন, ওনার নিয়োগকর্তা, যারা ওনাকে নিয়োগ দিয়েছে তাদের প্রধান উপদেষ্টা ছিলেন। উনি আমাদের প্রধান উপদেষ্টা আসলে হতে পারেন নাই। উনি স্পিরিচুয়ালি বা উনি মেন্টালি আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার চেষ্টাও করেন নাই। উনি পেশাজীবীদের সাথে দেখা করেন নাই, উনি ডাক্তারদের সাথে দেখা করেন নাই, উনি প্রকৌশলীদের সাথে দেখা করেন নাই, উনি কোনো বাঙালি সাংবাদিককে পারতপক্ষে সাক্ষাৎকার দেন নাই। এবং উনি ব্যবসায়ীদের সঙ্গে, উনি ব্যবসার চুক্তি স্বাক্ষর করেছেন আমেরিকার সাথে, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে উনি 18 মাসে কোনো ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বলেন কিংবা অন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে বিজিএমইএ বলেন, তারা সাক্ষাৎ চেয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তাদেরকে তিনি সাক্ষাৎ দেন নাই। উনি ওনার মতো ব্যস্ত ছিলেন, ওনার উপদেষ্টাদেরকে নিয়ে উনি সলা পরামর্শ করতেন এবং উনি এক ধরনের উপভোগ করেছেন সময়টা। আসলে উনি আমাদের জন্য, ওনার মাথা ব্যথা ছিল না, কোনোদিন বিভিন্ন উনি মিডিয়াতে জনগণকে এটাও নিয়ে জানলাম ভাবেন না। যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাংবাদিকদেরকে দাওয়াত করেছিলেন, এদের এই মধ্যে কারণে যারা উনি বুঝে নাই, এই কারণে কিন্তু উনি যারা বুঝে নাই মাসুদ ভাই, যে এত লোক কোত্থেকে আসে, এত লোক কোত্থেকে আসে। উনি দাওয়াত দিলে তো এত লোক আসবে। উনি ওনার ওইখান থেকে যে গত ঈদে যেসব দাওয়াত পত্র পাঠানো হয়েছিল, কারা পেয়েছিল, কারা তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিল? উনি নিজে তো আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান নাই। উনি নিজেই তো একটা অসাংবিধানিক কাজ করেছেন। উল্টা ওনার সাথে উনি কাউকে দেখা করতে দেন না। উনি আমেরিকা থেকে লোক উড়িয়ে এনে তাদেরকে দিয়ে পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। আমেরিকা, নেদারল্যান্ড, নরওয়ে, থাইল্যান্ড, কিছু বাদ দেন নাই উনি। সারা দুনিয়ার লোক এনে জড়ো করেছেন, কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষের সাথে দেখা করার ওনার সময় ছিল না। সেই জন্য উনি তো বুঝতেও পারেন নাই এত লোক কেন আসে। উনি জীবনে কোনোদিন দেখা করেছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন? আপনি আমাকে একটা জিনিস বলেন, উনি সাথে করে গ্রামীণ ব্যাংকের লোকদেরকে নিয়ে
উনি গিয়ে নোবেল প্রাইজ নিয়েছেন, ফিরে এসে উনি দক্ষিণ প্লাজা একটা সম্বর্ধনা নিয়েছেন। কিন্তু উনি যাদেরকে উনি এই ঋণ দিয়ে এই নোবেল পুরস্কারটা পেয়েছেন, সেই লোকদেরকে আহ উনি কখনো অ্যাড্রেস করেছেন? উনি একটা সমাবেশ করার চেষ্টা করেছেন? উনি কিন্তু এরপরে 2007-8 সালে অন্তর্বর্তী সরকার পেয়েছিলেন আরেকটা, এবং সে অন্তর্বর্তী সরকার একই রকম ভাবে ওনাকে পুশ করেছিল, ওনাকে লাইমলাইটে আনার জন্য চেষ্টা করেছিল তখনও। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের সময় উনি চাইলে পরে একটা দরিদ্র সমাবেশ করতে পারতেন, একটা ঋণ গ্রহীতার সমাবেশ করতে পারতেন। উনি রোহিঙ্গা থেকে ইফতার খাওয়ানোর টাইম পেয়েছেন, কিন্তু গ্রামীণ ব্যাংকের এত গ্রাহককে উনি কি একবেলা চা নাস্তা দিয়ে আপ্যায়ন করেছেন গ্রামীণ ব্যাংকে? যে উনি নোবেল পেয়েছেন, নোবেল তো একাবার নাই, গ্রামীণ ব্যাংক নিজেও পেয়েছিল। গ্রামীণ ব্যাংকে এক সপ্তাহ যাবৎ ক্লায়েন্টদেরকে এক কাপ চা আর একটা বিস্কুট অফার করেছিল। আচ্ছা, আমরা এইসব প্রশ্ন এই করলে না ওনার ভক্তরা হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে, আমাদেরকে অশালীন মন্তব্য করে ওনার ভক্তরা, এবং উনি অশালীন মন্তব্যগুলি দেখেন, এবং ওনার লোকজন এগুলা করেছে। উনি তো মবের জনক হয়েছিলেন। যিনি কিনা মব করে তার কাছে লোকে দেখা করতে যাবে কেন? উনি বুঝবে কিভাবে? ওনার কাছে তো জনগণ মানে মব। হুম, আচ্ছা, আমরা এবার যেটা দেখলাম যে এই যাদেরকে মানে যে সমস্ত সাংবাদিকরা অনুষ্ঠানে যাননি অথবা দাওয়াত পাওয়া সত্ত্বেও ব্যক্তিগত কাউরি যেতে পারেনি, আহ তাদের অনেকেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে বিকেল বেলা সন্ধ্যার সময় অনেককে ফোন করেছেন এবং ব্যক্তিগতভাবে তাদের কুশল জিজ্ঞাসা করেছেন। আমাদের বন্ধু আনিস আলমগীর, তিনিও ফোন পেয়েছেন, এটা আমরা নিউজেও দেখলাম। আহ আহ অনেকের নাম নিউজে আসেনি, এরকম অনেক আছে। আমাদের আরেক দুজন আমাদের সিনিয়র ভাই মাহবুব কামাল ভাই, উনি আমাকে জানিয়েছেন যে ওনার সঙ্গে অনেকে কথা বলেছেন এবং ওনার খোঁজ খবর নিয়েছেন, এবং উনি রীতিমতো অভিভূত হয়েছেন। এবং আমার ধারণা আহ, আপনিও কি ফোন পেয়েছিলেন নাকি? আমি বলবো না, সবকিছু বলতে হয় না। মানে বিষয়টা কিরকম জানেন, যে কিছু কিছু স্মৃতি, কিছু কিছু কথা, কিছু কিছু বিষয় আমার মনে হয় যে একাই উপভোগ করা উচিত, এটা না বলা ভালো। তবে আনিস ভাই বলেছেন, মাহবুব কামাল ভাই আপনাকে জানিয়েছেন, আমার ধারণা আপনিও এরকম পেয়েছেন, অথবা আপনিও বলেন নাই। কেউ বলবে কেউ বলবে না, এটাই আনন্দের ব্যাপার। তবে যারাই এই কল পেয়েছেন, এবং এই কলগুলি তাদেরকে অবশ্যই অভিভূত করেছে, এবং তিনি মানবিকভাবে কথা বলেছেন তাদের সঙ্গে। আমি বলবো না আপনিও বলেন নাই কাউকে, কিন্তু যারা তো পেয়েছেন তারা কেউ কেউ আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমি তাদের টুকুই বলি। তিনি অত্যন্ত মানবিকভাবে কথা বলেছেন, এবং কাজটা খুবই ভিন্ন ধরনের একটা বিষয় ছিল। আমরা যেটা শুনে অভ্যস্ত সেটা হচ্ছে একটা রেকর্ডেড ভয়েস মেসেজ আমাদের কাছে আসতো, আমি অমুক আগে আপনাদেরকে বলছি, এবং সারা বাংলাদেশের লোক সেটা শুনতো সমভাবে। এটা খারাপ কিছু না, কিন্তু মানুষ কিন্তু বুঝতো যেটা রেকর্ডেড। তো এই রেকর্ডেড বস্তুটা সকলেই পায়, যেটা পাওয়ার পরে মানুষ খুশি হয়, কিন্তু এটা এক ধরনের শুভেচ্ছা, এটা মেকানাইজড। হ্যাঁ, কিন্তু এই ধরনের ব্যক্তিগত সম্মান পাওয়া বা কাউকে দেওয়া, আমি মনে করি এটা খুবই মানবিক। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ফোনটা করেছেন, কিন্তু তিনি কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রীর মতো না, তিনি বন্ধুর মতো কথা বলেছেন। তিনি সম্মান দিয়েছেন যারা সিনিয়র তাদেরকে, এবং তিনি একেবারেই রাজনৈতিক কোনো কথা বলেন নাই। তিনি কে কি কথা বলে, কার কথা কোথায় তার ভালো লেগেছে লাগে নাই, এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। এবং এইটা আমার কাছে মনে হয় যে এই মানবিক প্রধানমন্ত্রী বা মানবিক ক্ষমতাবান ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই। স্পাইডারম্যানের একটা খুব চমৎকার ডায়লগ আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এখন এই গ্রেট রেসপন্সিবিলিটি যারা কাঁধে নেয়, তাকে সে পারুক বা না পারুক, এই জোয়ালটা কিন্তু তাকে বইতে হবে, তাই না? কিন্তু এই গ্রেট রেসপন্সিবিলিটি যদি মানুষটাকে অমানবিক করে তোলে, ক্ষমতার দম্ভে দাম্ভিক করে তোলে, ক্ষমতার এই জোয়াল যদি তাকে মানুষের কাছে না নিয়ে এসে মানুষের চেয়ে অনেক উপরে নিয়ে স্থাপন করে, তাহলে ক্ষমতা অর্থহীন হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই আর কি। সবাই বলে যে বটবৃক্ষ থাকে মাটির কাছাকাছি, বিদ্যা ভারে মানুষ নত হয়, ফল ভারে বৃক্ষ নত হয়, এগুলি হচ্ছে একটা কথা, বাগধারা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে বৃষ্টির যে মেঘ, সেটা কিন্তু নিচে নেমে আসে। অনেক উঁচুর মেঘটা থাকে সাদা, সেই মেঘ আমরা ধরতে পারি না, কিন্তু মেঘটা যখন ভারী হয় বৃষ্টি দিবে, এটা কালো হয়ে আমাদের মাথার কাছাকাছি চলে এসে বৃষ্টি ঝরায়। আপনি যতক্ষণ পর্যন্ত কারো উপকার করতে চাইবেন, কারোর জন্য কাজ করতে চাইবেন, আপনি তার ফলে এই যে বোঝার চেষ্টাটা, এটা আমাকে মুগ্ধ করেছে। উনি পারুক না পারুক, সবকিছুতে সফল তো কেউ হয় না।
70 ভাগ সফল হবে, 50 ভাগ হবে, 60 ভাগ হবে, 80 ভাগ হবে, তাই না? কিন্তু ওনার চেষ্টাটা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স্ক সাংবাদিক একটা কল পেয়েছে তার কাছ থেকে, তাই না? এটা একটা সম্মান। এবং এই যে দাওয়াত দিয়ে ওকে চা মিষ্টি খাওয়ানো, একটা হচ্ছে অফিসিয়াল, কিন্তু আরেকটা হচ্ছে ফ্রম হার্ট। আমি কিন্তু খুবই আনন্দিত হয়েছি, আমি এই জিনিসটাতে মুগ্ধ হয়েছি। আগামী বছর উনি ফোনটা নাও করতে পারেন, বা আর কোনোদিন ফোন নাও করতে পারেন, তাই না? কিন্তু এই যে একটা স্মৃতি মানুষকে তিনি দিয়েছেন, এটা আনন্দের, একটা মানুষ সম্মানিত হয়, তাই না? আমার মায়ের কথাই চিন্তা করেন, আমার মা যদি এই বিষয়টা শুনে থাকে, তাহলে উনি কত আনন্দিত হয়েছেন। 17 বছরে তো এই ফোন কল তার ছেলে পায় নাই। বা আপনার স্ত্রী বা আপনার মা বাবাকে জীবিত থাকলে তারা আনন্দিত হয়েছে এই যদি আপনি কলটা পেয়ে থাকেন। আমি তো বললামই যে এই স্মৃতি আপনজনের সাথে ভাগ করা উচিত, অন্যদেরকে বলা উচিত না। এই জন্য যে অনেকে কি ভাববে জানেন, যে এটা বলে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা বলে একটা মানে আমরা যারা এটা পেয়েছেন তারা আলাদা হওয়ার চেষ্টা করছেন। আমি সবসময় মনে করি যে এই স্মৃতিগুলি আমাদের কাছে থাকা উচিত। কোনো একদিন ধরেন আমরা যদি বই লিখি, তখন আমরা ফোনটা পেয়েছিলাম কি পাই নাই, সেইটা আমরা উল্লেখ করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। আপনার সেই বইয়ের অপেক্ষায় থাকলাম। না, আমার আপনি মনে হয় বই আমার লিখলে আমার দর্শকরা ধারণা আরো ভালো হয়েছে। লিখবেন। এবং এই কথোপকথন গুলাকে যদি ধরেন, আমি ধরে নিচ্ছি 15 জন পেয়েছেন, 20 জন পেয়েছেন, যারাই পেয়ে থাকেন, এই এই 20 জন যখন পাশাপাশি এই কনভারসেশন গুলো যদি রাখা হয়, তাহলে কিন্তু আমরা একটা চমৎকার একটা বই পাবো, যে আমাদের কনভারসেশনটা এরকম হয়েছিল। একটা ধারণা, সব তো মনে থাকে না কনভারসেশনে, কিন্তু একটা ধারণা। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডাক্তার আব্দুল নূর তুষারের মানে উপলব্ধি, ঈদের দিন কেমন কাটলো, ঈদের দিন আমাদের নেতারা কেমন কাটালেন, ঈদের দিন তাদের আচরণ, এই নেতাদের আচার আচরণ আমাদের কতটুকু আশাবাদী করলো। সবকিছু মিলিয়ে একটা ঈদের দিন চলে গেল। আমরা আগামীতে আবার ঈদ আসবে আমাদের নতুন আনন্দ নিয়ে, নতুন ধরনের উপলব্ধি নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন। আমি কেবল শেষ বেলায় একটা কথাই বলি। আমি একসময়, আপনি নিশ্চিত তো আপনার সঙ্গে আপনার পরিচয় ছিল, তোয়াব ভাই এই, আমাদের যখন জনকণ্ঠে ছিলাম তখন তোয়াব হ্যাঁ, খান সেখানে জনকণ্ঠের জাদ্রেল জাদ্রেল হ্যাঁ, সম্পাদক। সম্পাদক ছিলেন। এবং উনি খুব মানে খুবই, ওনার কাছে অনেক কিছু শিখেছি আমরা। এবং ওনার কাছে বেশ হাস্যরসও মাঝে মাঝে, উনি গম্ভীর মুখে মাঝে মাঝে হাস্যরস করতেন। তা আমার মনে আছে একবার আমাদের ওইখানে তখন আমাদের ডেপুটি চিফ রিপোর্টার ছিলেন খায়রুল আনোয়ার মুকুল, মুকুল ভাই। পরবর্তী সময়ে উনি আপনার এনটিভি হেড অফ নিউজ ছিলেন। তো মুকুল ভাই আহ চুল ছিল কাঁচা, গোঁফ ছিল পাকা, গোঁফ আধা পাকা আধা কাঁচা ছিল। একদিন অফিসের তো ভাই বললেনি, আচ্ছা মুকুল, তোমার এটা গজানোর 20-22 বছর পরে এটা গজিয়েছে, তো এটা আগে পাকলো কেন? তো আপনারও উপরের দিকে কালো না, আছে। এটা হচ্ছে বুদ্ধিতে হয়, বুঝছেন? মানে আপনি দেখবেন অমিতাভ বচ্চনেরও একই অবস্থা। অমিতাভ বচ্চনেরও দাড়ি পেকেছে। তো ব্যাপারটা হচ্ছে বুদ্ধিতে হয় মনে হয়, বুদ্ধি মনে হয় খানিকটা আমাদের যেহেতু মুখে প্রকাশিত হয়, আমাদের কথাবার্তার ভেতর দিয়ে, এই জন্য। যাই হোক, চুল পাকুক আর না পাকুক, আমরা আলোচনা চালিয়ে যাব। তুষার ভাই, ঈদ গেল, আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন, আপনার প্রতি ঈদের শুভেচ্ছা থাকলো। আহ ঈদের এই সময়টা আপনার কেমন কেটেছে সেটা আমরা জানতেই চাইবো। ঈদের দিন ঢাকা শহরে কেমন ছিলেন? আমি অবশ্য ঢাকা শহরে নেই, আমি এখন বগুড়াতে আছি, কারণ আমার শ্বশুর বাড়ি বগুড়া। এবার ঈদে আমি আমার শ্বশুর বাড়িতে এসে ঈদ করেছি। এবং এখানে এসে খুবই খোলামেলা, খুবই আপনি শান্ত একটা পরিবেশ পেয়েছি। আপনি ঢাকা শহর কেমন দেখলেন? আর দ্বিতীয় কথা হলো, আমরা সংবাদ মাধ্যমে যখন জব করতাম, এখনো করি, আমরা কিন্তু সবসময় খেয়াল করি আমাদের যারা রাষ্ট্রনায়ক হন, সরকার প্রধান হন, সরকারে যারা থাকেন, তারা যে আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে তা কিন্তু নয়। কিন্তু আমরাও জানি পারবে না, কিন্তু আমরা তাদের কাছে কি চাই? আমরা চাই যে ওনারা যে আমাদের প্রবলেমটা, আমাদের সমস্যাটা উপলব্ধি করতে পারছেন, আমাদের সমস্যাটাকে ওনারা যদি ওনাদের নোটিশে নিতে পেরেছেন এবং সেটা নিয়ে কিছু করার কথা ভাবছেন, চেষ্টা করছেন, এটুকুই কিন্তু আমাদের আনন্দ দেয়। এই আনন্দটুকু আমরা আগামীতে পেতে চাই। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আমি কি আপনার সাথে একটা লাইন যুক্ত করতে পারি? প্লিজ, প্লিজ বলেন। আমি একটা উপদেশ পেয়েছিলাম জীবনে, সেটা হচ্ছে আমাকে কেউ বলেছিল যে তুমি
কোনো কিছু পারবে বলেছিলে, কিন্তু যদি না পারো তবে গিয়ে বলো যে আমি পারি নাই। এই পারি নাই এই স্বীকৃতিটা প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছিলে। কিন্তু যে বলবে না যে আমি পারি নাই, সে কি আসলে চেষ্টা করেছিল? তাই আমি সবসময় রাজনীতিবিদদেরকে এই পরামর্শটা দিতে চাই যে সব পারবেন না, কিন্তু যদি না পারেন আপনি বলবেন মানুষদেরকে যে আমি পারি নাই, আমি চেষ্টা করেছিলাম। মানুষ জানেন এই চেষ্টাটাকে অনেক ভালোবাসে, যে সে আমারই মতো মানুষ, চেষ্টা করেছে, পারে নাই, আমিও তো পারি না, কিন্তু হুম, আমাকে বলেছে। এই ক্ষমতাবান যদি বলে যে আমি চেষ্টা করেছি, পারি নাই, আরেকবার সুযোগ পেলে পারবো, তখন আপনি ভোট পাবেন আসলে। কিন্তু আমাদের ক্ষমতাবানরা শুধু বলতে থাকে আমি এই করেছি, সেই করেছি, ওই করেছি। তো আপনার কাছে আমার মানে আপনার ভালো লাগে কি জানেন, আপনার অনুষ্ঠানটা খুব মানবিক। আপনি যে কথা বলেন এখানে একটা মানবিকতা আছে, এবং এটা আমার কাছে ভালো লাগে। আমরা কি আসলে কেউ কিছু হই? আমরা কিছু হই না মাসুদ ভাই, আমরা কিছু হই না আসলে। আমরা চেষ্টা করি, এবং এই চেষ্টাটাই আনন্দের। আমরা কি পারি? আমরা আসলে পারি না। আমরা যতটুকু পারি আমার চেয়ে বেশি পারা লোক আছে। তা আপনার অনেক ক্লোজিংটা কিছু। আজকে এত এত সুন্দর হয়েছে যে আমি মাঝখানে একটু যুক্ত রাখার যে আমি পারি নাই। তা আমরা অনেক কিছু পারি না কিন্তু ভাই, কিন্তু না, তারপরেও ধরেন ভাই চেষ্টা আপনি তো একটু করি। একটু আমাকে বলেছেন বাড়তি, কারণ আমার ক্লোজিংটা সুন্দর হয় নাই, অনুষ্ঠানটার ক্লোজিংটা সুন্দর হয়েছে, যেটা এই মাত্র আপনি করেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।